জি, অনেকদিন পর ভিডিও আসলো। জানি রাগে ক্ষোভে আপনার আমাকে বকা দিতে মন চাইছে। মন চাইলে দিন, কোনো সমস্যা নেই। বাট আগে ভিডিওটা দেখুন, মুভিটা এনজয় করুন। তারপর না হয় পেট ভরে কমেন্ট বক্সে গিয়ে আমাকে আই লাভ ইউ লিখেন, কোনো সমস্যা নাই। তো আজ যে মুভিটা নিয়ে কথা বলতে চলেছি, এটার হিরোকে নিয়ে আসলে একটা রোস্টিং ভিডিও বানানো যেত, বাট আমরা মুভির কাহিনীর দিকে ফোকাস দিয়েছি, তাই সেটা নিয়ে কথা হবে না। রোমান্টিক ড্রামা মুভিতে একটা হিরোইন রয়েছে, আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন। হিরোইন আছে বলেই যে উল্টো পাল্টা সব দেখাবে এমন না, সেদিক থেকে সবাই মিলে এনজয় করতে পারেন, কোনো সমস্যা নেই। বাকি মুভিতে আরও কিছু সাপোর্টিং ক্যারেক্টার রয়েছে যারা ভালো মানের অভিনেতা। মুভির নাম ঠিকানা বলি, এই ফাঁকে আপনারা একটু হাতের কাজ সারুন। যারা এখন আমাদের চ্যানেলগুলো, ইশারা বুঝুন, যারা এখনো আমাদের চ্যানেলগুলো ঘুরে ঘুরে দেখেননি তারা একটু দেখুন, কিছু নতুন পেতেও পারেন। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া রোমান্টিক ড্রামা তেলেগু মুভি নাম ধুমধাম এর ব্যাপারে। মুভির সিন শুরু হয় হায়দ্রাবাদের কার্তিকেয়া কিংডম সোসাইটিতে। ইনি মিস্টার রামরাজ্জি, কার্তিকেয়া সোসাইটির একমাত্র ওনার। রামরাজ্যের একটাই ছেলে কার্তিকেয়া, যে পড়াশোনায় খেলাধুলা সব দিকে খুব স্মার্ট, বাবার খুব আদরের। সব সন্তানরাই হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখানে বাপ ছেলের ভালোবাসা নর্মাল বাপ ছেলের থেকে একটু বেড়ে যায়। বাবা ছেলেকে ছাড়া বোঝে না, ছেলের কাছেও তেমন বাবা সবার আগে, তারপর বাকি দুনিয়ার সব। একদিন মাছ খেতে কার্তিকেয়ার গলায় কাঁটা বাঁধে যাতে সে একটু কষ্ট পায়, এর জন্য রামরাজ্যে বাড়িতে মাছ রান্নায় নিষেধ করে দেয়। এত ভালোবাসা। ইনি রামরাজ্যের ওয়াইফ, কার্তিকেয়ার মা, বাপ ছেলের মাঝে সব থেকে শান্ত ও দুজনকে সামলানোর একমাত্র মানুষ। ইনি মিস্টার মিট্টাল রাও, রামরাজ্যের একমাত্র বন্ধু বা কাছের মানুষ। রামরাজ্যের সোসাইটিতে শুধু তাদের বাড়ি ভাড়া দেন যাদের বাচ্চারা একটু দুষ্ট বা পড়াশোনায় তেমন ভালো না, কারণ তিনি চান তার ছেলে এখানে একমাত্র টপার থাক। যদি কার্তিকেয়ার কম্পিটিটর না থাকে, সে নিশ্চিন্তায় টপার হতে পারবে, তার মান সম্মান বেড়ে যাবে, এমন প্ল্যান। কার্তিক যখন এই 9-10-এ ওঠে, সোসাইটির একটা মেয়ে সুষমা সে বছর টপ করে, কার্তিকেয়া সেকেন্ড হয়। এই ব্যাপারটা ছেলেটাকেও শোকায়িত করে, বাবাকেও। ছেলে আর কি করবে, কিন্তু ভাব করে। সে সিকিউরিটিকে বলে সে যদি সুষমার মাকে যেভাবেই হোক এই বাসা খালি করাতে পারে, তাকে সে টিপ দেবে। সিকিউরিটি কি জাদু করে সেটা দেখায় না। এর কয়েকদিন পরেই আমরা দেখি সুষমার মা বাসা খালি করে তাকে নিয়ে অন্য এলাকায় যাচ্ছে। কার্তিক আর কম্পিটিটর থাকে না, সে আবার টপ করে। স্ক্রিনের আলো নিভে গিয়ে সিন শুরু হয় কয়েক বছর পর সেমিনারের মতো এই অনুষ্ঠানে। যে লোকজন তালিবালি চারিদিকে ব্যানার লাগানো আয়োজন দেখছেন, সব কিছু কার্তিকেয়ার জন্যই করা হয়েছে, কারণ সে বিটেক কমপ্লিট করেছে ভালো একটা মান নিয়ে। তো এখানে এন্ট্রি হয় মুভির লিড ক্যারেক্টার কার্তিকেয়া, আমরা কার্তিক বলে ডাকবো। কার্তিক বলে, আমি তো কিছু না, আমি পাথর, আমার বাবা আমাকে মূর্তি বানিয়েছে। এভাবে ছেলে বাপের আর বাপ ছেলের তারিফ করতে থাকে। কিছু মানুষ আসলেই খুশি, কিছু মানুষ তাদের নাটক দেখে বিরক্ত, কিন্তু কিছু বলার নেই। এরপর কি আমরা একটা জ্যোতিষীর কাছে নিয়ে আসে যে কুণ্ডলি বানিয়ে দেয় জন্ম তারিখ দিয়ে। কার্তিকের বাবা তাকে নিয়ে সেখানে আসে তার কুণ্ডলি বানাবে। তো রাশি মাসি সব চেক করে কাকু বলে সব তো ঠিক আছে, কিন্তু মেয়ের ব্যাপারে একটু ঝামেলা আছে। মেয়েলি ব্যাপারে শনি নাকি রবির কি যেন একটা ঝামেলার কথা বলে। এই দোষ থেকে মুক্তি পেতে তার কাছে কিছু জিনিস আছে, সেগুলো কিনে গরিবদের দান করতে হবে, যাতে 4-5 লাখ টাকার মতো খরচ পড়বে। টাকার কথা শুনে কার্তিক কাকুকে ফ্রড বলে যে এসব নাকি টাকা খাওয়ার ধান্দা। কাকু রেগে যায়, তাকে ফ্রড কীভাবে বললো সে। এক কথা দুই কথায় কাকু একটু কার্তিককে গাধা বলে। এটাতে রামরাজ্যে রেগে যায় আর পণ্ডিতকেই ঝাড়ি মারি মেরে সেখান থেকে চলে যায়। তখন কাকু বলে, আচ্ছা ওরা আমার কথাকে গায়ে লাগানো না, দেখিস খুব তাড়াতাড়ি এই ছেলের জীবনে কেউ না কেউ আসবে যে বাপ ছেলের এই ভালোবাসাকে বিষে পরিণত করবে, বাপ ছেলেকে আলাদা করে দিবে, দেখিস। সিন কাট করে পরের সিনে আমরা একটা গাড়ি ফলো করে ভিতর থেকে এন্ট্রি করায় মুভির ফিমেল লিড ক্যারেক্টার হেবা পাটেল অর্থাৎ সুহানার। কফি শপে কার্তিক তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। সুহানা এসে কার্তিকের সঙ্গে কথা বলে, আরে তুমি কেমন বলো তো, হুট করে গায়েব হয়ে গেলে, ফোন নাম্বারটাও দিলে না, আমি তোমায় কত খুঁজেছি জানো। কার্তিক অবাক হয়ে বলে, হ্যালো ম্যাডাম, কে আপনি, আমি তো আপনাকে চিনছি না। সোহানা বলে, এটা কেমন কথা বলো তো, সেদিন এত কথা বললে আর আজ আমাকে চিনতে পারছো না। কার্তিকের ফ্রেন্ড বলে, ও ম্যাডাম, আমরা আপনাকে চিনছি না, আমরা সবসময় ওর সঙ্গে থাকি, আপনাকে তো দেখিনি কখনো। সোহানা বলে, অমুক দিন তোমরা ম্যাঙ্গালোরে গেছিলে, ঠিক আছে, অমুক ক্লাবে অমুক ড্রিঙ্ক করেছো, ঠিক আছে, তারপরে তো আমার সঙ্গে গল্প করলো। কার্তিক স্বীকার করে না, সে বলে, না আমি তো কথা বলিনি, চিনতে পারছি না। সোহানা অভিমান করে চলে যায়। পরের দিন আবার এক জুস শপে এরা ছিল। কিছুক্ষণ পর সুহানা তার বান্ধবীদের নিয়ে সেখানে আসে। তুমি আমার কথা বিশ্বাস করলে না তো, নাও এরাও আমার সঙ্গে ছিল, বলতো তোরা। দিদিরা বলে, সে ঠিকই বলছে। সোহানা বলে, শুধু কথায় নয়, তোমার বাম পায়ের নিচে একটা তিল আছে, আমি এটাও জানি। এবার কার্তিকের বন্ধুরা কার্তিককেই সন্দেহ করতে থাকে যে এই তাদের থেকে লুকাচ্ছে। কার্তিক বলে সে সত্যিই মেয়েটাকে চেনে না বা কখনো দেখেনি। বাসায় এসে কার্তিক তার বাবা মাকে ব্যাপারটা বলে। কাকু বলে, মেয়েটা যখন এত করে বলছে তো একবার ভেবে দেখ। কার্তিকেরও সোহানাকে ভালো লেগেছে, এখন বাবা তো অনুমতি দিল। রাজু বলে, তাতে কি, যখন মেয়ে নিজে এলো তখন ভাও দিলি না, এখন কই খুঁজবো। কার্তিক বলে, জানি না কই খুঁজবো, বাস খুঁজতে হবে। এর ফাঁকে ছেলে সোহানাকে ফিল করে গান গায়। গান শেষে পরে একটা শপিং মলে কার্তিক সোহানার দেখা পায়, কথা বলতে কাছে যায়, কিন্তু ঘটনা পাল্টে যায়। এবার সোহানা আর তাকে চিনতে পারে না। কে আপনি, কি যাতা বলছেন, আমি আপনাকে কি করে চিনবো। কার্তিক তো অবাক,
2 দিন আগে যে মেয়ে তার পিছে পিছে ঘুরলো এখন সে তাকে চিনতে পারছে না। সোহানার পরিবার আসে, সে তাদেরকে বলে কে জানি ছেলেটা হুট করে এসে বলছে আমাকে চেনে, আমি তো চিনি না। এদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই বলার থাকে না। কার্তিক তার বাবাকে সব খুলে বলে যে এই ঘটেছে। কাকু বলে ঠিক আছে, দুর্ঘটনা মনে করে ভুলে যাও। এর কিছুদিন পর আবার একটা মলে দেখা হলে সোহানা আবার আগের মতো কথা বলে। কার্তিক বলে সেদিন না চেনার ভান করলে আবার আজ কথা বলছো, কি শুরু করেছো তুমি? সোহানা বলে আরে সেদিন আমার পরিবারের লোকজন ছিল আমার আশেপাশে, তারা যদি জানতো একটা ঝামেলা হয়ে যেত, তাই না চেনার ভান করেছি, সরি। কার্তিক বলে না না না, এসব মানা যাবে না, তুমি আর আমার সামনে এসো না ভাই, যাও, আমি অন্য মনে আছি, ছেলে অভিমান করেছে। সোহানা তাদের ঝটকা দেয়, ঠিক আছে বাকি কথা তাহলে পোল্যান্ডে গিয়ে অমুক কফি শপে হবে। কার্তিক বলে আচ্ছা, তোমার সঙ্গে কথা বলার জন্য আমি ওখানে যাব? সোহানা বলে আমি জানি তুমি আসবে, বলে চলে যায়। এরা বলে আমরা পোল্যান্ডে যাব ঘুরতে, ও কি করে জানলো? পরে জানা যাবে বলে সিন চলে আসে পোল্যান্ডে। আমরা গরিবরা তো যেতে পারবো না, তাই ডিরেক্টর একটু শহরটা ঘুরে ঘুরে দেখায়, আমরা একটু দেখি, তাই না? তারপর সেই আমাদের দেখানো শেষ করে সিন সেই কফি শপে নিয়ে আসে, যেখানে এরা অলরেডি এসে অপেক্ষা করছে, মেয়েরা আসেনি। রাজু প্রে করছে যেন সোহানা বান্ধবীদের নিয়ে আসে, কারণ সে একজনকে পছন্দ করেছে। কফির উপর কফি চলে, সময় পার হয়ে যায়, ছেলের ভিতরে ছটফট করছে, দিদি আসে না। অপেক্ষা করতে করতে এরা উঠে যেতে লাগে, তখন দিদি পিছন থেকে এসে ডাকে যে মাত্র 1 ঘন্টা এত মিনিট অপেক্ষা করে হাঁপিয়ে গেছ, তুমি কি কি করেছিলে, কতবার আমার জন্য পিছনে দেখেছো, তোমার ছটফটানি আমি সব লক্ষ্য করেছি দূর থেকে। আচ্ছা, তো সামনে না আসার কারণ কি ছিল? সোহানা বলে একটা মানুষ তোমার নিয়ে কি ভাবছে তা তার অনুপস্থিতির বিহেভিয়ার দেখলেই বোঝা যায়। কার্তিক ভালো লাগা থেকে অপেক্ষা করেছে বা তার মাঝে ভালো লক্ষণ ছিল, তাই দিদির ভালো লেগেছে, কিন্তু দাদা এখন পার্ট নেয়, তাকে অপেক্ষা করিয়েছে বলে সে যেতে লাগে। রাজু এসে সোহানাকে বলে সে কোথায় কোথায় যাবে সব আপডেট তাকে দিবে, বিনিময়ে সে যদি সেখানে আসে তাহলে তার বান্ধবীদের সঙ্গে নিয়ে আসতে হবে, কারণ সে একজনকে পছন্দ করেছে। সোহানা বলে ঠিক আছে। এরপর কার্তিক যেখানে যেখানে যায় সোহানা তার টিম নিয়ে সেখানে সেখানে হাজির হয়ে ছাগলের সঙ্গে ছাগলামি করে, যা করুক করতে পারে, সে অধিকার তাদের রয়েছে। আমরা সামনে যাই। পরের দিনে প্রেম যমুনার ঘাটে যায়, যেখানে ভালোবাসার মানুষের নামে তালা বেঁধে রাখলে নাকি এভাবেই বন্ধন অটুট থাকে। এটা পোল্যান্ডের একটা প্রথা, এরাও তাই করে। আর এদের দেখা দেখি রাজু এই দিদির নাম আর তার নাম লিখে একটা তালা কিনে এখানে রেখে যাবে, এটা সে সোহানার অন্য একটা বান্ধবীকে দেখাচ্ছিল। এই দিদির নাম মনে করুন লামিয়া। সে দেখে খুব চেতে যায়, আবে জায়েদ খানের বারবিকিউ, তোর সাহস কি করে হলো আমার বান্ধবীর নাম লেখার? ঝগড়াঝাটি করে যে যার হোটেলে চলে যায়। ছেলেরা হোটেলে বসে বসে সোহানারা কোন হোটেলে আছে সেটা ঠিকানা খুঁজে বের করে এই স্টিক আলু। ঠিকানা যেহেতু পেয়েছে, দেখা করতে 3 জোকার আসুক ক্যামেরা এখানে আলম কাকার কাজিনদের কাছে নিয়ে আসে। এই দিদি বলে বাপ রে, তুই পারিসও, তোর কাণ্ড দেখে তো আমি এক মুহূর্তের জন্য ভুলেই গেছিলাম যে তুই অভিনয় করছিস। লামিয়া বলে আরে কিসের হয়েছে, ও এখনো বাজি জিতেনি। কথা হয়েছিল কার্তিক ওর প্রেমে এতটা হাবুডুবু খাবে যে বাপকে বলে যাবে, এখনো তো তা হয়নি। সোহানা বলে আরে এমন না। এর মাঝে কার্তিক সেখানে চলে আসে। ও আচ্ছা, তাহলে বাজি ধরে তুমি এসব করছিলে? হলো। সোহানা বলে কার্তিক তুমি যা ভাবছো। কার্তিক রেগে যায়, চুপ করো, তোমার সাহস কি করে হলো আমার সঙ্গে অভিনয় করার? আমাকে বাবার থেকে আলাদা করতে এসব করছিলে? ছি। সোহানা বলে কার্তিক তুমি আগে আমার কথা শোনো, তারপর না হয় যা বলার বইলো। বলে সোহানা তার ব্যাক স্টোরি বলতে থাকে যে কার্তিকদের সোসাইটিতে লামিয়ার বোন থাকে, সে সেখানে গেছিল। তার বাবা তাকে ফোন করে বলে সে তার জন্য ডায়মন্ডের একটা নেকলেস পাঠিয়েছে। সোহানা কথা শেষে সবাইকে বলে তার বাবা দুনিয়ার সব থেকে বেস্ট বাবা, যে তাকে এতটা ভালোবাসে। লামিয়া দিদি তখন বলে এটা তার ভুল ধারণা, কারণ এখানে একটা বাবা আছে যে তার ছেলের জন্য যা যা করে বা করার প্ল্যান করে সবাই অবাক। ছেলেও কম না, সেও তার বাবাকে খুব ভালোবাসে, বাবা ছাড়া কিছুই বোঝে না। বাপ ছেলের ব্যাপারে সে এত কথা বলে যে সোহানার কিউরিসিটি বেড়ে যায়, সে কার্তিককে দেখার জন্য চলে যায়। দেখে মনে পড়ে যে সে তাকে আগেও 2 বার দেখেছিল। কোথায়? একবার দেখেছিল মন্দিরের হল বুক করতে গিয়ে, পূজারি বলে 2 দিনের জন্য হল বুক হয়ে গেছে। কে করেছে জানতে চাইলে পূজারি বলে একদিন বাপ পরের দিন ছেলে, একে অপরের ভালোর জন্য পূজা করাবে তাই। সেদিন সোহানা কার্তিককে প্রথম দেখে। আরেকবার দেখে গ্যারেজে পুরনো একটা গাড়ি ঠিক করতে মেকানিক চাচাকে সে খুব জোর দিচ্ছিল। সোহানা মেকানিককে জিগাইলে কাকা বলে এটা নাকি তার বাবার পুরনো একটা গাড়ি পড়েছিল, সে ঠিক করে বাবাকে সারপ্রাইজ দিতে এত চাপ দিচ্ছিল। এখন যখন আবার তার ব্যাপারে এসব শুনলো, সোহানার কার্তিককে ভালো লেগে যায়, সে তার সঙ্গে রিলেশনে যেতে চায়, কারণ এমন ছেলে তো তার দরকার। তখন তার বান্ধবীরা বলে তাকে পটানো সহজ নয়, কারণ সে সব কিছু তার বাবাকে বলে দেয়। লামিয়ার বোন বলে উপর থেকে ছেলে লম্বা ট্যুরে যাচ্ছে পোল্যান্ডে। সোহানা বলে তো কি হয়েছে, আমরাও সেখানে যাব। এইভাবেই তাকে পটানোর ব্যাপারটা সিরিয়াস হয়ে যায়, আর সোহানা তাকে পটাতে এসব করে। এই হয়েছে আর কি। কার্তিক একটু বিশ্বাস করে, কিন্তু ব্যাপারটা যেহেতু ধোকার, তাই ছেলে রাগবাগ করে হুমকি ধমকি দিয়ে সেখান থেকে চলে যায়। পরে রাজুর সঙ্গে দেখা করে সোহানা বলে অভিনয় থেকে হয়তো শুরু হয়েছিল, কিন্তু সে তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে। তার সঙ্গে ঘুরিয়ে কথা বলে তার ব্যাপারে জেনে সে আরও অ্যাট্রাক্ট হয়েছে। রাজু বলে ঠিক আছে, তুমি হতাশ হয়েও না, আমরা কোথায় কোথায় যাই তোমায় সব জানাবো, তুমি সেখানে চলে এসো, পিছে পিছে ঘুরতে ঘুরতে কাজ হয়ে যাবে। রাতে কার্তিকের বাবা ফোন করে বলে বেটা তুই ওখান থেকে যে ইনস্টাতে ছবি টবি ছাড়ছিস, আমার একটা বন্ধু ওই দেশে থাকে, সে তোর ছবি দেখে জেদ করছে, তার মেয়ের সঙ্গে তোকে একটু কথা বলাবে। আমি তোকে মেয়ের ছবি পাঠিয়েছি আর তোর নাম্বার ওকে দিয়েছি, ফোন দিলে কথা বলিস, ঠিক আছে?
পরদিন এরা কই যেন নাস্তা করতে এসেছে, পিছে পিছে এরাও আসে। কার্তিক রেগে যাচ্ছে, এরা কেন? রাজু বলে, আরে আমি আসতে বলেছি, তোর পিছে যে মেয়ের অভাব নেই এটা দেখলে তো জ্বলে যাবে, তাই। খুব ভালো করেছিস। কথা বলছিল, কার্তিকের বাবার সেই বন্ধু ফোন করে তার মেয়েকে দেয় কথা বলতে। দুজনে কথা শুরু করে। কার্তিক সোহানাকে জ্বালাতে একটু সেভাবেই কথা বলে। ও হ্যাঁ, দিদির নাম শ্রুতি। সে কথা বলে তার মাকে দেয়। কার্তিক আন্টির সঙ্গে কথা বলে। আন্টি কার্তিককে তাদের বাড়িতে ইনভাইট করে। রাজু ফোন নিয়ে বলে তার বন্ধুরাও যাবে কিনা। সে কি না বলবে। পরের দিন সবাই চলে আসে শ্রুতিদের বাড়িতে। ভিতরে এসে কার্তিক দেখে শ্রুতি তার মায়ের সাথে ভায়োলেন্ট বাজাচ্ছে। বাইরের দেশের থেকেও দেশি কালচার চর্চা, ছেলে ইমপ্রেসড হয়ে যায়। সোহানাকে দেখে আরো বেশি বেশি করতে থাকে। সোহানা জ্বলছে, বাট কিছু করার নেই। কথা শেষে খেতে বসে, খাবার অনেক সুন্দর। আন্টি বলে এইসব নাকি শ্রুতি রান্না করেছে। ছেলে আরো ইমপ্রেস। তারপর যাওয়ার সময় শ্রুতি একটা গিফট দেয় কার্তিককে। কার্তিক আরো গলে গু হয়ে যায়। আর সেই গলাগলিতে একটা গান শুরু হয়, যাতে তাদের হালকা পাতলা সিন দেখিয়ে 2 দিন পার করে। কার্তিক তার বাবার পছন্দ করা মেয়েকেই বিয়ে করতে চায়। রাজুর থেকে শুনে সোহানা বলে সে তার বাবার মতামতকে সম্মান জানিয়ে বিয়ে করতে রাজি হয়েছে, এটাই তো ওর ভালো গুণ। ঠিক আছে, ওকে বিয়ে করতে বলো, আমি আর ঝামেলা করব না বলে সে তার বাবাকে ফোন করে বলে সে বিয়ে করবে। তার বাবা এতদিন ধরে বিয়ের কথা বলছে, সে নানা করছিল। আজ নিজের থেকে বিয়ের কথা কেন বলছে জানতে চাইলে সোহানা বলে এখানে সে একটা ছেলের সঙ্গে পরিচিত হয়েছে, সেই ছেলেটার থেকে শিখেছে বাবাকে ভালোবাসার ব্যাপারে। তার বাবা খুশি। পরের দিন কার্তিক শ্রুতিকে ফোন করে দেখা করতে বলে। শ্রুতি বলে তার নাকি ক্লাসিক্যাল ক্লাস আছে, সে আসতে পারবে না। কার্তিক বলে ঠিক আছে, সমস্যা নেই। সোহানা ছাকা খেয়ে বেকা হয়ে বান্ধবীদের নিয়ে পাবে এসেছে, ডাবের পানি খাবে। এরা তাকে সান্ত্বনা দিচ্ছে, মন খারাপ করিস না। টুকটাক কথা বলতে বলতে এদিকে নজর পড়লে দেখে সুতোর গাঠটি পাবে। এরা তো রীতিমতো অবাক। শ্রুতি জাস্ট পাবে আসেই না, এখানকার ছেলেদের সঙ্গে এমনভাবে মিশে যা নর্মাল কোনো মেয়ে মেশে না। সোহানা বুঝতে পারে এই মেয়ে জাস্ট বাবা মাকে দেখায় যে সে তাদের মতো, কিন্তু ভিতরে ভিতরে ফুল নিমকা শয়তান। কার্তিককে তো ব্যাপারটা জানাতে হবে। সোহানা ফোন করে কার্তিককে অমুক ক্লাবে আসতে বলে। কার্তিক একটু পার্ট নেয়, তার কথা মতো সে কেন আসবে। সোহানা বলে তুমি এলেই বুঝবে তোমার আসা জরুরি, একবার এসে তো দেখো। কার্তিক উল্টো সোহানাকে ছোটোখাটো কথা শুনিয়ে ফোনটা রেখে দেয়। রাজু বলে আরে সে যখন ডাকছে চল ঘুরে আসি, আমাদের ঘোরাও হয়ে গেল। কার্তিক যেহেতু কথা শুনলো তাই এরা ব্যাপারটা নিয়ে আর বাড়াবাড়ি করে না, ভাবে যে সে হয়তো আসবে না। কিন্তু একটু পর কার্তিক চলে আসে। কি হয়েছে, কেন ডেকেছো, কি সমস্যা, কি দেখাবে দেখাও। সোহানা তার রাগ দেখে আর ব্যাপারটা বলতে চায় না, যে সরাসরি দেখলে হয়তো আরো বেশি কষ্ট পাবে, পরে বুঝাবে। ডাবের বাড়ি নিয়ে এরা বসে যায়। একটু পর রাজুর চোখে পড়ে ব্যাপারটা, আর তার অবাক হওয়া দেখে কার্তিক লক্ষ্য করে দেখে এই ঘটনা। মিউজিক। আরে এডিটর এইটা না, ওইটা লাগাও। যাক, পাবে ওসব দেখে কার্তিক সোহানাকে ধন্যবাদ জানায় যে সেই সত্যিটা তুলে ধরেছে, তাকে খুব বড় বাচ্চা থেকে বাঁচিয়ে দিল। তারপর বাসায় এসে তার বাবাকে সব খুলে বলে যে তার বন্ধুর মেয়ে এমন এমন, আর সোহানাকে সে পছন্দ করে, সেই ব্যাপারটাও খুলে বলে। তার বাপ আরেকবার সোহানাকে চান্স দিতে বলে। পরের দিন ছিল কার্তিকের জন্মদিন। তার বন্ধুরা তাকে নিয়ে বাইরের লোকাল লোকজন আর বাচ্চাদের মাধ্যমে সারপ্রাইজ দেয়। পরে রাজু বলে এইসব তারা করেনি, সোহানা এসব আয়োজন করেছে। কার্তিক সোহানার কাছে যায়। সোহানা আবার সরি মরি বলে যে সে বাজি ধরেছিল ঠিক, কিন্তু তাকে তার আগে থেকেই ভালো লাগতো, এই জন্যই ধরেছে। যেহেতু মুভির হিরোইন সে, এটা তো হওয়ারই কথা ছিল। আচ্ছা, কোন অ্যাঙ্গেলে কি আপনাদের হিরো মনে হচ্ছে বলুন তো? এর থেকে আমাদের আলম কাকা কি কোনো অংশে কম? টাকার খেল। এখন দিদিকে তার আবার ভালো লাগতে শুরু হয়েছে। তাকে ভেবে একটু স্বপ্নপুরে ঘোরাঘুরি করে, তারপর দুজনা প্রেম হয়ে যায়। এরপর সময় কাটাতে কাটাতে লিটনের ফ্ল্যাটে যায়, ইউ নো হার আই মিন, আর ও হয়ে যায় সিরিয়াস রিলেশনশিপ। এভাবে 2 দিন পার হলে রাজু যায় তার টুনটুনির সঙ্গে কথা বলতে, যে সে তাকে পছন্দ করে, আজ বলেই দিবে। এক কথা দুই কথা সবে যে তার পয়েন্টের দিকে এগোচ্ছিল, এর মাঝে টুকটুকি বলে শোনো আলম, তোমাকে একটা কথা কবার চাই। আমার লয় বিয়ে ঠিক হতে পারে, অনেকদিন ধরে কথা হচ্ছিল, পরে আমি হাঁ করে দিছি। তুমি কি করছো আলম? শুনে তো কাকা হা এসব কি বলে। দিদি বলে হ্যাঁ আলম, তোমাকে কিন্তু আমার বিয়েতে আশায় লাগবে, কি বলো? বলে সে চলে যায়। বেচারা আলম ছোট্ট করে একটা ছ্যাঁকা খায়, কান্না মান্না করে বের হয়ে যাবে। সোহানা তার বাবার সঙ্গে কথা বলছিল, এরা বাইরে ছিল। রাজু তাড়াহুড়ো করে বের হয়ে কার্তিককে ডাকে, কিরে কি হয়েছে? রাজু বলে সোহানা আর কেউ না, মহেশ্বর ভূপতির মেয়ে। শুনে রাজুও খুব বড় ঝটকা খায়। তার আরেক ফ্রেন্ড বলে বেলগাঁও মহেশ্বর ভূপতি, মহাদেব ভূপতির ভাতিজি। রাজু বলে দিদি বলে এটা তো সোহানাদের গ্রামের নাম বেলগাঁও, কি হয়েছে, তোমরা এমন করছো কেন? রাজু বলে শুধু কি হয়েছে না, যা তা হয়েছে। এরা শুনতে চায় ঘটনা কি। রাজু বলে প্রতি বছর রথ মেলায় যে প্রতিযোগিতা হয়, যে রথ টেনে নিতে পারে সেই তো কাপড়া জিতে, তাই না? কার্তিকের বাবার ইচ্ছে ছিল ওই রথের পুরস্কারটা জেতার, কিন্তু সে কখনো পারেনি। কার্তিক তার বাবার ইচ্ছে পূরণ করতে আমাদের নিয়ে মেলায় যায়। সবাই প্রতিযোগিতা দেখতে বিজি, আমরা ভিডিও শুট করার বাহানায় ভিতরে ঢুকি। তারপর সুযোগ বুঝে কাপ চুরি করে সেখান থেকে পালাই। গ্রামের মানুষ জানতে পেরে পিছু নেয়, কিন্তু আমরা কোনো মতে জান নিয়ে সেখান থেকে বেঁচে যাই।
ও তাহলে তোমরা ছিলে সেই চোর। সোহানার কাজিন ওই প্রতিযোগিতায় জিতেছিল, ওই কাপের জন্য ওরা যা তা করতে পারে। ভাগ্যিস সেদিন বড় বাবা ছিল না, সে থাকলে তোমাদের পিঠের ছাল তুলে নিত। সে খুব ডেঞ্জারাস। রাজু বলে এত ভয় দেখিও না। আর নামটা কি তার? লামিয়া বলে ওঠে নীলকান্ত ভূপতি, সবার বড়। তার ছোট মহাদেব ভূপতি, যার ছেলে কাপ জিতেছিল, আর সুহানার বাপ মহেশ্বর ভূপতি। রাজু বলে বেটা এবার কি হবে তোর? এখন তো মেয়েও যাবে, দেহও যাবে, এদের ভয় কাটেনি। এর মাঝে সুহানা এসে কার্তিককে ডাকে, বাবু একটু এদিকে এসো তো। কার্তিক এগিয়ে যায়, বলো। আমি না তোমার ব্যাপারে আমার বাবাকে বলেছি, সে তোমার সঙ্গে কথা বলতে চায়, একটু কথা বলো। বলে সে তার বাবাকে কল দেয়। কার্তিক না হো করতে করতে বোঝায় যে শোনো, আমি আগে আমার পরিবারের সঙ্গে কথা বলি, তারপর তারা কি বলে সেটার উপর আমি না হয় সবার সঙ্গে কথা বলবো নি। ওকে। সোহানার বাবা বলে সে ঠিকই বলেছে, এখন থাক। এরা ভাবছে যাক বাবা বেঁচে গেলাম। সিন কাট করে পরের দিন সোহানার বাপ চাচার কাছে আনে, যারা তাদের বিরোধী একটা লোককে ধরে জমির সাইন মাইন করে নিচ্ছে। এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি মহাদেব ভূপতি, সোহানার মেজ বড় বাবা। সাইন মাইন করে লোকটা যাওয়ার সময় বলে ঠিক আছে, আমারও সময় আসবে, তখন আমিও দেখে নিবনি। মাঝে 2 দিন পার করে সিন নিয়ে আসে রামরাজ্যের কাছে, যে ওই কাপটা পরিষ্কার করছে। সে সময় এরা আসে। রাজু বলে এটাই সুযোগ, সব সত্যিটা বলে দে। কার্তিক তার বাবাকে সবকিছু বলে দেয় যে সে এই কাপ খেলায় জিতে আনেনি, চুরি করে এনেছে। সবাই ভাবে তার বাবা হয়তো রেগে যাবে, কিন্তু না, কাকু তাতেও খুশি। বাবার ভালোবাসার খাতিরে সে চুরি করার মতো রিস্ক নিয়েছে, এটা ভেবে কাকু গর্বিত হয়। কার্তিক বলে বাবা আরেকটা সমস্যা আছে। কি? আমি তোমায় যে মেয়ের ব্যাপারে বলেছিলাম না, সোহানা, তার কাজিন এই কাপ জিতেছিল। এটা তাদের কাছে পরম্পরার মতো একটা ব্যাপার। এখন যদি তারা জানতে পারে যে কাপটা আমি চুরি করেছি, তাহলে তো সোহানার সঙ্গে আমার সম্পর্কটা আর হবে না। কাকু বলে কোনো সমস্যা নেই, আমি তাদের সঙ্গে কথা বলবো, তুই চিন্তা করিস না। বলে পরের দিন রামরাজ্যে চলে যায় ভূপতি ব্রাদার্সের সঙ্গে কথা বলতে। তাদের অফিস না এটা কই যেন আসে। মিঠাল রাও আর ড্রাইভার গিয়ে খোঁজ করছে, কাকু এখানে অপেক্ষা করছে। একটু পর একটা গাড়ি এদিক দিয়ে যেতে ভিতর থেকে এই দিদি কাউকে দেখে খুব অবাক হয়ে চেয়ে থাকে। তার কিছুক্ষণ পরেই কেউ একজন এসে কাউকে মারা শুরু করে। পরে আমরা দেখি আর কেউ না, সোহানার বাপ জ্যাঠোরা। তারা কাউকে মারছে আর বলছে এতদিন ধরে আমাদের বোন চুপ ছিল, আজ তোকে দেখে মুখ খুলেছে, তোকে আজ আমরা ছাড়বো না বলে কেলাচ্ছে। কাকু বুঝতে পারছে না কে তাদের বোন আর সে কি করেছে যার জন্য তারা তাকে মারছে। এরা দেখিয়ে দেয় ওই যে আমাদের বোন। কাকু দিদিকে দেখে চমকে ওঠে। সোমা? মারটারে খেয়ে কাকু বাসায় এসে কার্তিককে বলে তোর মনে আছে ক্লাস 10-এ সুষমা নামের একটা মেয়ে টপ করেছিল? তোর মন খারাপ ছিল, আমারও মাথা গরম হয়ে যায়। পরে আমি সিকিউরিটিকে বলি যে করেই হোক সে যেন তাদের বাসা খালি করায়, কারণ আমি চেয়েছিলাম তুই ছাড়া কোনো টপার যেন আমার সোসাইটিতে না থাকে, আমি সহ্য করতে পারবো না। কিভাবে করলো জানতে চাইলে সিকিউরিটি আমায় বলে সুষমাকে পড়াতে আসতো একটা টিচার। সুষমার মা সুমার সঙ্গে মাস্টারের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। এটা সিকিউরিটি সোসাইটিতে ছড়িয়ে দেয় যে মাস্টারের সঙ্গে তার চক্কর চলছে। সুমার হাজবেন্ড দুবাই থাকতো, সেও বাড়ি ফিরতেই সিকিউরিটি তাকে বলে দেয়। সুমার হাজবেন্ড ব্যাপারটা নিয়ে টানাটানি করে আর রাগ মাগ করে সুমা ও তার মেয়েকে ছেড়ে চলে যায়। সিকিউরিটি যখন আমাকে ঘটনাটা বলে, আমি তার উপর রেগে যাই যে একটা মহিলার উপর এত বড় অপবাদ সে কি করে দিতে পারলো। সিকিউরিটি যখন আমাকে বলছিল স্যার আপনিই তো বললেন যে করে হোক তাকে বিদায় করতে, তাই তো করলাম, তখনই সুমা সেখানে আসে আর সিকিউরিটির কথা শুনে আমাকে ভুল বোঝে। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে কথা না শুনে রাগ করে চলে যায়। তারপর এত বছর পর আজ কাকু বলে শোন বেটা, আমার স্বার্থপরতা তোর উপর প্রভাব ফেলবে এটা আমি বুঝতে পারিনি, তুই ওই মেয়েকে ভুলে যা। ব্যাস, বাবার কাহিনী শুনে ছেলে সোহানাকে ইগনোর করতে শুরু করে। 2-4 দিন এভাবে পার হলে সোহানা রাজুর ফোনে কল দিয়ে কার্তিকের সঙ্গে কথা বলে যে সে ফোন ধরছে না কেন, কি হয়েছে। কার্তিক বাহানা দেয় যে তার ফোন নষ্ট হয়ে গেছে। সোহানা বলে আমার বড় বাবার মেয়ের বিয়ে, তোমায় কিন্তু এঙ্গেজমেন্টে আসতে হবে, আমি সবাইকে বলেছি। কার্তিক বলে তারও বড় বাবার ছেলের বিয়ে, সে যেতে পারবে না, সেদিকে বিজি থাকবে। সোহানা বলে ঠিক আছে, অন্তত বিয়ের দিনে আইসো, ওকে দেখা যাবে। এখন কি করবে ভাবছে। কাকু এসে বলে বেটা সুরির এঙ্গেজমেন্টে তোরা যা, আমরা একবারে বিয়েতে যাবনি, ঠিক আছে। সিন কাট করে চলে আসে সোহানার কাজিনের এঙ্গেজমেন্ট হাউসে। সোহানার বড় বাবা নীলকান্ত ভূপতির মেয়ের বিয়ে হতে চলেছে, তাই মেয়েকে একটু সেই সাজে দেখে কাকুর চোখ ভরে যায়। নিচে এসে ভাইদের বলে যে অনেক চেষ্টার পর ফাইনালি বিয়েটা হতে চলেছে, তাই কোনো রকম গড়বড় যেন না হয় তোরা দেখিস। জামাই আসার সময় হয়েছে, তোরা গেটে যা। একটু পর জামাই এন্ট্রি মারে, যার হাসি দেখে আমাদের হাসি থামে না। ভ্যানিলা কিশোর বস অর্থাৎ সুরি আমেরিকাতে জব করে বিয়ের জন্য এসেছে। প্রথমেই সুরি সুভাষের সঙ্গে লাগে, কারণ তার এক্সপ্রেশন নাকি ঠিক নেই। সুরির সমস্যা হলো সে মানুষের এক্সপ্রেশন দেখে বুঝে যায় তার মনে কি চলছে, তাই খুশির এক্সপ্রেশন ছাড়া সে তাকে ছাড়ে না। সুরি যেভাবে এদের সঙ্গে অ্যাটিটিউড নিয়ে কথা বলছে, তারপরেও এরা কিছু বলছে না, তাতে তো বুঝতেই পারছেন যে সুরি তাদের জন্য কতটা জরুরি বা এই বিয়েটা কতটা জরুরি। নীলকান্ত কাকু তো জামাইয়ের সঙ্গেই সবসময় থাকে। সুরি ও শ্বশুরকে বেশ পছন্দ করে। পণ্ডিত মশাই এসে বলে মুহূর্ত হয়েছে, যেতে হবে। সুরি বলে তার কাজিন আসছে, সে না আসা অবধি কোনো রসম বা এঙ্গেজমেন্ট হবে না। পণ্ডিত বোঝানোর চেষ্টা করে। সুরি বলে তার কাজিন সাধারণ কোনো ভাই নয়, সে তার জন্য সবকিছু, তাই তাকে আগে আসতে হবে, তারপর সব কাজ হবে। ওকে, জামাই যা বলেছে তাই তো হবে। সুরি মেয়েকে দেখার জন্য উপরে যায়, তাকে দেখে বাকি মেয়েরা বের হয়ে যায়। এখানে সুরি হবু বউয়ের সঙ্গে যে মজাগুলো করে বেশ
কিউট লাগে। শালিরা এসে মজা করে, ছেলে নজ্জা পেয়ে সেখানে চলে যায়। এরা এঙ্গেজমেন্টের জন্য আসছে। রাস্তায় সুভাষ এদের দেখে চিনতে পারে যে এরা তো সেই 3 জন যারা কাপ চুরি করেছিল। গাড়ি ঘুরে নেয়। সোহানার বাবাকে ফোন করে বলে দেয়, ভাই ওই 3 চোর এখানে এসেছে। কার্তিক চলে আসে। সোহানার বাবা তার লোকদের রেডি হতে বলে। আর একজন এসে বড় কাকুকে বলে দেয় যে কাপ চুরি করার ছেলেরা এদিকেই এসেছে। কাকু বলে আজ ওদের রক্ষা নেই, চল। মশান নিয়ে যাচ্ছে। এখানে কার্তিক ডাক দেয়, আঙ্কেল হয়তো আগে থেকেই চিনতো। বেটা। কার্তিক পরিচয় দেয় বরের কাজিন। কাকু বলে, ও জামাই বাবা তো তোমাদের অপেক্ষায় করছে, যাও যাও উপরে যাও, আমি একটু কাজ সেরে আসছি বলে চলে যায়। কার্তিক ভিতরে যেতেই সুরির সঙ্গে দেখা হয়। সে খুব এক্সাইটেড। সামন দিয়ে সোহানার বাবা যাচ্ছিল। সুরি ডাক দেয়, চাচাজি এদিকে আসুন, আপনাকে বলেছিলাম না আমার কাজিন আমার সব কিছু, যার থেকে আমি অনেক কিছু শিখেছি। এরা ফোন নিয়ে কি যেন দেখছে। কাকু আসে। এরা যে নমস্কার করতে যাবে এদের দেখে সোহানার বাবা ঝটকা খেয়ে যায়। এদেরকে তো তারা খুঁজতেছে। সুরি বলে, কি হলো শ্বশুরজি, চমকে গেলেন কেন? আপনার এক্সপ্রেশন তো। আবার মেজ শ্বশুর আসে, আরে জামাই তুমি নাকি আমায় ডেকেছো? সুরি বলে, আসুন আসুন, এই আমার কাজিন যার অপেক্ষা করছিলাম। কার্তিককে দেখে তারও সেম রিয়াকশন। সুরি বলে, কি ব্যাপার, কি সমস্যা আপনাদের? কাকু বলে, না 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 তেমন কিছু না, ওদের দেখে মনে হচ্ছিল কোথাও যেন দেখেছি তাই। সুরি বলে, দেখতেই পারেন, ভালো মানুষদের সবারই চেনা চেনা লাগে। যাক, এ শুধু আমার কাজিন নয়, ওর বাপ আমার নিজের বাবার মতো। তার কারণে আজ আমি সুরি। চাচা পাশে না থাকলে হয়তো আমি কখনো গ্রামের গন্ডি পেরোতে পারতাম না। তাই আমার ভাইয়ের সম্মানে যেন কোনো কমতি না হয়। জি জামাই বাবা, বুঝতে পেরেছি। এর মাঝে এরাও আসে। সুভাষের রিয়াকশনে সুরি যেন কিছু বুঝতে না পারে, তাই ভূপতি ব্রাদার্স তাদের নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। বড় কাকু উপরে আসে, কিরে তাদের খুঁজে পেলি? এরা কেটে দেয়, না ভাই আমরা অন্য কাউকে দেখে মনে করেছিলাম ওরাই। কাকু এখানে আসে। সুরি তার শ্বশুরের সঙ্গে আলাপ করিয়ে দেয়। সুরি বলে, বিয়ে অবধি এরা এখানে থাকবে তো, ওদের একটু খেয়াল রাখেন। হ্যাঁ বাবা, কোনো সমস্যা নেই, এদের তো ভিতরে ফাটছে, না জানে কখন কি হয়। দুপুরে খাবার নিচ্ছিল। সোহানার বাবা পেছন থেকে ধরে ভয় দেখায়, বিয়েটা হয়ে যাক, তোদের দেখে নিব। সুরির কারণে তখন বেঁচে যায়। তারপর ভাবতে থাকে কিভাবে এখান থেকে পালাবে। এর মাঝে দেখে সোহানাও এখানে সেরেছে। এখন কি করা যায় প্ল্যান করবে। সোহানা পেছন থেকে আসে। কি প্ল্যান হচ্ছে? কার্তিক তাকে সারপ্রাইজের কথা বলে কাটিয়ে দেয়। রাজু বলে, সোহানা তাহলে তোমার কাজিন আর কার্তিকের কাজিনের বিয়ে, বাহ ভালোই তো। সোহানা তার বাবাকে বলতে যাবে, কার্তিক তাকে একটু লুকিয়ে লুকিয়ে প্রেম করার ফিল নেওয়ার বাহানা দিয়ে কথাটা ঘুরিয়ে দেয়। মানে এমনিতেই তো এরা চুরির অপরাধী, উপর থেকে যদি তার বাবা জানে তার মেয়েকেও ফাঁসিয়েছে, তাহলে তো বিয়ে হতেই দিবে না। তাই কার্তিক নিষেধ করে। যাক, এঙ্গেজমেন্ট হয়ে যায়। বিকেলে এরা রুমে ছিল। 2 ভাই আর সুভাষ এসে 3 জনকে ধরে ফেলে। বল কাপ কই, কেন চুরি করেছিলে বল। আরো কিছু করবে তার আগে সুরির মা সেখানে আসে, যার কারণে বেঁচে যায়। দুপুরের খাবার শেষ করে কার্তিক বাবার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল। সোহানা রুমে টেনে নেয়। চুরি করে রোমান্স করবে। কি এখন ঠিক আছে? ঠিক তো থাকবেই। যাক, সেদিন পার হয়ে পরের দিন কার্তিক সোহানার কাছে যাবে। রাজু বলে, শালা আমরা এখানে টেনশনে মরছি আর তুই আছিস তোর চুলকানি নিয়ে। কার্তিক বলে, আরে এত চাপ নিয়ে কি হবে, চল যা। বলে সে তার ধান্দায় যায়। রাজু ডাবের পানি খেতে যাবে। সুরির সঙ্গে দেখা হয়। কিরে মুখটা বাংলা পাঁচের মতো বানিয়ে রেখেছিস কেন? রাজু বলে, কিছু না ব্রো, তুমি বুঝবে না। আমি তো কিছুই বুঝি না, ওসব ছাড়। ওদিকে দেখতো জ্যোতি কি আমার দিকে দেখছে কিনা। সে শুধু দেখছে না, লালসার চোখে দেখছে। সুরি বলে, চকলেট খেয়ে ওখানে রাখবে, দেখ ঠিক আছে কিনা। হ্যাঁ দিদি তাই করে। হিরোইনের চেয়ে এখানে এই দিদিকেই বেশি কিউট লাগছে না। আচ্ছা যাই হোক, সুরি রাজুকে সেই চকলেট নিয়ে আসতে বলে। রাজু এনে দেয়। সুরি সেটা খায়। রাজু বলে, বাপরে এখানে তো খাওয়া খাই চলছে। সুরি বলে, আরে পাগল, এটাকে প্রেমের খাওয়া বলে রে, তুই এসব বুঝবি না। শুধু আমি একাই নই, ওদিকে দেখ প্রেম চলছে। রাজু দেখে তার বন্ধু চান্দু ও সোহানার একটা বান্ধবীকে পটিয়ে নিয়েছে। এখানে কার্তিকও লেগে আছে। কপাল পড়া এক আমি আর রাজু। রাজু আফসোস করছে। সুরি বলে, আরে পাগল, তোর প্রেমের কেউ ডুব দিচ্ছে রে, তুই তো চিনতে পারছিস না। রাজু বলে, আমার প্রেমে কই? সুরি দেখায়, ওই যে দেখ লামিয়ারে। রাজু বলে, ও তো আমাকে দেখতেই পারে না। পোল্যান্ডে তো মারামারি বাঁধার মতো অবস্থা ছিল। সুরি বলে, বোকা, ওটাকে রাগ বলে না রে, জেলাস বলে। ও তোকে পছন্দ করে, চল যা। রাজু সাহস করে যায়। আর দেখতে দেখতে তাদের প্রেম কাহিনীও জমে যায়। ছেলে তো খুব খুশি, ফাইনালি তার কপালেও জুটলো। রাত ডাবের পানি খেয়ে পার হয়। পরের দিন কার্তিককে না জানিয়ে তার বাবা মা চলে আসে। কার্তিক দেখে ঘাবড়ে যায়। বাবা তুমি এখানে কেন এসেছো? তোমাদের তো একবারে বিয়েতে আসার কথা। যাও যাও যাও, তোমাদের এখানে থাকতে হবে না, যাও। কাকু বলে, আরে সুরি ফোন করে আমাদের আসতে বললো, তুই তারা দেখাচ্ছিস কেন? কার্তিক তো ভয় পাচ্ছে, না জানিস সোহানার বাপ তাকে দেখে ফেলে, কারণ তার সঙ্গে তো সোহানার ফুপিকে নিয়ে ঝামেলা আছেই। সুরি এসে থামায়, কেন যাবে? চাচা আমি তোমার যে কারণে আসতে বলেছি, ওই মেয়ে এখানে আছে। কার্তিকের রাস্তা ক্লিয়ার। কথা হচ্ছিল, সোহানার বাবা আবার যেতে লাগলে সুরি আবার ডেকে যেই চাচার সঙ্গে আলাপ করায়, কাকুকে দেখে সোহানার বাবা আবার চমকে যায়। মেজো ভাই আসে, সেও আবার সেম রিয়াকশন। সুরি বলে, কি ব্যাপার, আমার ফ্যামিলিকে দেখলে আপনারা এমন চমকে যাচ্ছেন কেন? এরা আবার বলে, ওই চেনা চেনা লাগছে তো তাই। সুরির শ্বশুর এলে তার সঙ্গে আলাপ করায়। সে তো বুঝমান মানুষ আর মেয়ের বাবা, তাই তার ব্যবহার সবসময় ভালোই হয়। মেয়েরা আসে, সুরির হবু বউ আশীর্বাদ নেয়। এই সুযোগে সোহানাও চান্স নেয়। এরপর সুরি শ্বশুরের সঙ্গে সঙ্গীত অনুষ্ঠানে
অনুষ্ঠানের রিহার্সেল শুরু করে আর সিন কাট করে পরের দিন সঙ্গীত অনুষ্ঠানে এনে সবার মজা মস্তি দেখায়। তো সবাই যে যার মতো নাচা গানে বিজি, এই ফাঁকে এরাও লেগে পড়েছে। এটা আবার সুহানার বাপ চাচা দেখছে যে তাদের মেয়ে কতটা ক্লোজ হচ্ছে কার্তিকের, সুহানাকে ডেকে পাঠায়। বাবা তুমি ডেকেছো? কাকু বলে কার্তিকের সঙ্গে তোর এত ক্লোজ হওয়া আমার পছন্দ না। তুই যে পোল্যান্ডে একটা ছেলের কথা বললি পছন্দ করিস, তাকে ডাক, আমি ওর পরিবারের সঙ্গে কথা বলবো। সোহানা খুশি হয়ে বলে, বাবা তুমি ভাবছো আমি অপরিচিত কারোর সঙ্গে এতটা ক্লোজ হচ্ছে কেন? আরে ওই কার্তিক আর কেউ না, আমি যাকে পছন্দ করি সেই। কাকু ছোট করে আরেকটা ঝটকা খায়। ওর বাবা মা এখানে আছে, বাবা ডাকবো? কাকু বলে, না 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 থাক, আমি পরে কথা বলবো নি, বলে কেটে দেয়। অনুষ্ঠান শেষে পরের দিন সোহানার বাবা কার্তিকের বাবা মাকে ধরে খুব অপমান করে। একে তো সে তার বোনের সঙ্গে যা করেছে তার জন্য ক্ষমা করবে না, উপর থেকে তার ছেলে কাপ চুরি করেছে, এসব নিয়ে অনেক কথা শোনায়। রামরাজ্যের বেশ মন খারাপ হয়। তার কারণে সোহানার ফুপির সঙ্গে যা ঘটেছে তা খুব খারাপ হয়েছে। সুমার হাজবেন্ডের কাছে গিয়ে সে তার পায়ে ধরে ক্ষমা চাবে, এসব নিয়ে কথা হচ্ছিল মিঠাল রায়ের সঙ্গে। কার্তিক পিছন থেকে সব শুনতে পায়। বাবা কি বলছো তুমি এসব? কই যাবে তুমি আরেকজনের কাছে ক্ষমা চাইতে, তাও আবার আমি বেঁচে থাকতে? তা কি করে হতে পারে? প্রয়োজনে আমি সোহানাকে ভুলে যাব, বিয়েই করবো না, তারপরেও তোমার কোথাও যেতে হবে না। বাপ ছেলের ভালোবাসা দেখিয়ে সিন কাট করে বিয়ের দিনে আনে। সুরির হবু শ্বশুরকে কেন জানি টেনশনে দেখা যাচ্ছে। একটু পর এরা আসে। কাকু জিগাইয়ে, কি ব্যাপার ভাই সাহেব, আপনাকে এমন লাগছে কেন? কাকু বলে, যা ভয় পাচ্ছিলাম তাই ভাই সাহেব, আমার দুই ভাই আর জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ের কপালটাই বুঝি খারাপ। একজন এসে বলে, শক্তি তাদের উঠিয়ে নিয়ে গেছে। কাকু বলে, শক্তি? ওই ঠুল্লু শক্তি? এ বলে, ভাই ওর সঙ্গে আমাদের একটু লাফড়াজ হয়েছিল তো তাই। কার্তিকের বাবা বলে, এই শক্তির ঠিকানা কে জানে, তারা আমার সঙ্গে আসো, আর ভাই সাহেব আপনি এদিকে সামলান, আমরা ওদের নিয়ে আসি। বলে বাপ ছেলে তাদের উদ্ধার করতে রওনার দিক। এদিকে এদের এখানে বেঁধে রেখেছে শক্তি, ওই সেই লোক যার থেকে এরা জমি লিখে নিয়েছিল, মনে আছে? সেটা ফেরত নিতেই আজ এদের বাঁটে পেয়েছে। এরা যদি সাইন না করে তাহলে বিয়ে হতে দিবে না। বিয়ের কথা বলাতে সুরি চেতে যায়। তুই কে বে? দুবাই থেকে আমদানি করা উঠের কাজিন, এত বড় সাহস তোর, তুই আমার বিয়ে ভেঙে দিবি? তো তার সঙ্গে সুরির লম্বা একটা কনভারসেশন হয়। শক্তি তাকে পাশের রুমে নিতে বলে। একটু পর দরজা ভেঙে চলে আসে কাকু। হিরোর বাপ একটু তো হিরোগিরি দেখাতেই হবে। কাকু সামন থেকে এসেছে, ওদিকে পিছন থেকে গেছে কার্তিক। একসঙ্গে একটু চান্স পেয়েছে, তাই লেগে পড়ে ওভার অ্যাক্টিং করতে। কয়েকজনকে মেরে মেরে বাপ বেটা এখানে আসে। সুভাষ ও তার সঙ্গে লোকজন এদের হাত খুলে দেয়। এবার হাস্যকর সিন দেখুন। আরো লোকজন আসছে বলে বাপ ছেলে দরজার সামনে খাড়ায় আর এদের এখান থেকে যেতে বলে। সুরি বলে, চাচা আপনি? কাকু বলে, আমি আসছি, তুই এদের নিয়ে চলে যা। এরা দেখে এদের জন্য বাপ ছেলে মার খাচ্ছে। এগুলা জ্বালা কি শরীরে সয় বাড়ে? মানে সামন দিকে হয়ে মারামারি না করে পাছা এগিয়ে দিয়ে রেখেছে, আর শক্তির এতগুলো লোক তাদের ফেলে সামনে আসতে পারছে না। কপাল। যাক, এরা তো চলে যায়। পরে শক্তি এসে বাপ ছেলেকে নিয়ে যায় আর স্ক্রিন কাট করে এখানে নিয়ে আসে। বিয়ের কাজ বা শুরু হয়েছে, কিন্তু বাপ ছেলে এখনো এলো না, তাই বলে একটু কাকু চিন্তায় আছে। সুরি বলে, শ্বশুর মশাই চাচাজিকে নিয়ে চিন্তা করতে হবে না, সে বলেছে আসবে, তার মানে আসবে। কার্তিকের মা লক্ষ্য করছে সবাই আসছে, কিন্তু তারা আসছে না, সময় পার হয়ে যাচ্ছে। একটু পর অবশেষে দুজন চলে আসে। আর তারা কিভাবে সবাইকে সাইজ মাইজ করে এলো সেটাও একটু আমাদের দেখায়। তা না হলে আমরা তো আবার বলবো যে এরা কিভাবে বেঁচে এলো, সেটা তো দেখালো না। কি একটা ডিটেলস দেখালো ডিরেক্টর, না? আমরা তো বুঝতেই পারতাম না কি হয়েছে। যাক, আন্টি এগিয়ে যায়, বাপ ছেলে ঠিক আছে। তারপর কার্তিকের মা সোহানার ফুপির কাছে যায় যে একটু সময় দাও, কিছু কথা বলবো, প্লিজ এসো। সুমা কার্তিকের মায়ের সঙ্গে সাইডে আসে, যেখানে কার্তিক ও তার বাবা রয়েছে। সুমা বলে সে তাদের সঙ্গে কথা বলবে না। কার্তিক বলে, আমাদের সঙ্গে কথা না বলুন, ওনার সঙ্গে তো বলুন। সুষমার বাবা মানে তার খোঁজ খবর নিয়ে তাকে খুঁজে বের করে কাকু তাকে এখানে ডেকে এনেছে, বা তাকে সবকিছু খুলে বলেছে। সে সুমার কাছে ক্ষমা চায় যে অন্যের কথা শুনে সে তাকে ভুল বুঝেছিল। কার্তিক তাকে সব খুলে বলেছে কি কি হয়েছে, তাই সে তার ভুল বুঝতে পেরেছে। এতদিন পর যখন হাজবেন্ড ভুল বুঝে ফিরে এলো, সে ক্ষমা চাইছে। সুমা তাকে ক্ষমা করে দেয়। এরাও দেখে সুমা তার হাজবেন্ডকে পেয়ে বেশ খুশি। বোনের খুশির জন্য এরাও মেনে নেয়। সুমা তার ভাইদের কাছে গিয়ে বলে তাদের ক্ষমা করে দিতে, কারণ তারা কোনো ভুল করেনি, এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। কাকুও ক্ষমা চায়, এরা কিছু বলে না। বিয়ের কাজ শেষের দিকে সোহানার মা এসে বলে, আজ সব খুশির জন্য দায়ী কার্তিক ও তার বাবা। তোমরা ওনার সঙ্গে যা করেছো, উনি যদি মনে ধরে থাকতো এই বিয়ে হতো না। তোমার মেয়ে কার্তিককে ভালোবাসে, এটাই সুযোগ, কথা বলো, নয়তো পরে পস্তাবে। তারা খুবই ভালো মানুষ। সোহানার বাবা বুঝতে পারে, গিয়ে কার্তিকের বাবার কাছে ক্ষমা চায় আর সোহানার বিয়ের ব্যাপারে বলে। কার্তিকের বাবার ভালো লাগে। যাক, অবশেষে তারা বুঝতে পারলো যেহেতু তারাও আত্মীয় হতে চলেছে, তাই কার্তিক আগেই রাজু ওদের দিয়ে কাপটা আনিয়েছে। সুরির শ্বশুরকে বলে যারা কাপ চুরি করেছিল তাদের মেরে সুভাষ এই কাপ উদ্ধার করেছে। সবার সামনে তাকে ক্রেডিট দেয়। এতে সেও খুশি আর এরাও খুশি, আর হাসি খুশি মুহূর্ত দিয়েই মুভিটা এখানেই শেষ করে দেয়। তো এখানে আসলে বলার মতো কথা একটাই, সেটা হলো বাপ ছেলের ভালোবাসা। আমাদের সমাজে বাস্তবে বাপ ছেলের মাঝে একটু বন্ধুসুলভ সম্পর্ক খুব কম। বাপ ছেলের সঙ্গে এমন সম্পর্ক হয় না, বাট যাদের হয় তারা অনেক লাকি। ছেলেরা সচরাচর মায়ের সঙ্গে বেশি ক্লোজ হয়, বাট বাবার সঙ্গে একটু ক্লোজ হলে বা জড়তা কেটে গিয়ে ভালোবাসা আদান প্রদান হলে বোঝা যায় যে বাবা কত বড় একটা মানুষ।
আজ আমরা মাসে 50,000 কামিয়েও বউ বাচ্চা নিয়ে চলা মুশকিল হয়ে যাচ্ছে। তাদের টাকা দিতে পারি না, বাবা মার একটু আলাদা করে কিছু খাওয়াতে পারি না। অথচ আমরা যখন ছোট ছিলাম বাবা মা কোনো কিছুর অভাব বুঝতে দেয়নি। কিভাবে যে ম্যানেজ করেছে এখনো মাথায় ঢোকে না। সন্তানরা আস্তে আস্তে যত বড় হয় বাবার সঙ্গে ঘটা ছোটবেলাটা খুব মিস করে। আজও ইচ্ছে হয় বাবার থেকে পকেট মানি পেতে, বাবার একটু দুষ্ট শাসন শুনতে, বাট হয় না। আমাদের মাঝে কত সন্তান আছে যারা বাবার সঙ্গে মন খুলে তো দূরের কথা, মাথাটা উঁচু করে একটু শান্ত মনেও কথা বলতে পারি না। এটা যে অন্যায় তা না, বাট মন খুলে বলতে পারার মতো সম্পর্ক, মন খুলে চাওয়ার মতো ভালো লাগা অন্যরকম। এটার মজা আলাদা। ইস, সিনেমার মতো যদি বাস্তবে হতো, বাবাকে জড়িয়ে ধরতে পারতাম, আই লাভ ইউ বলতে পারতাম, বাইকে চড়িয়ে ঘোরাতে পারতাম, বাবার মনের ইচ্ছেটা জানতে পারতাম, তার শখ কী ছিল, তার ছোটবেলা কিভাবে পার হয়েছে জিগাইতে পারতাম, কিন্তু পারি না। এখন তো গায়ের সঙ্গে টাচ লাগলেও কেমন যেন একটা লাগে, মানে ভয় লাগে। ফোনেও ভালো করে কথা বলতে আনইজি লাগে। কিন্তু মায়ের বেলায় এমনটা একদম হয় না। আবার মেয়েরা বাবার ব্যাপারে খুব ভালো বোঝে, বাবার সঙ্গে তাদের সম্পর্কটা বেশ জমালো, মায়ের সঙ্গেও ফ্রেন্ডলি। কিন্তু আমরা ছেলেরা হয়তো কঠিন স্বভাবের, তাই হয়তো হয় না। যাক, বাবা মাকে নিয়ে বললে আসলে 20-30 মিনিটেও কথা শেষ হবে না। আপনার বাবা মা থাকলে তাদের সঙ্গে মন খুলে কথা বলুন, সময় কাটান, ছোটবেলায় রিক্রিয়েট করুন, বা যা ইচ্ছে করুন, জাস্ট করুন। তা না হলে একবার একজনকে হারালে সারা জীবন বুক চাপড়াতে হবে, রাতে ঘুমাতে পারবেন না, কষ্ট যন্ত্রণায় বুকটা ফেটে যাবে, কাউকে দেখাতে পারবেন না। বাবা বাবা বলে একা একা কাঁদতে হবে, কেউ সান্ত্বনা দিবে না, বা কারো সান্ত্বনায় তাদের জায়গা পূরণ করতে পারবে না। উপরওয়ালা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। যাওয়ার আগে চেক করে যান ভিডিওটা লাইক করেছেন কিনা, কমেন্ট বক্সে কিছু বলেছেন কিনা, আর সাবস্ক্রাইব করেছেন কিনা। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।